কয়েকদিন ধরে দেখছি যে দক্ষিণবঙ্গে বিশেষ করে নদী উপকূলবর্তী যে অঞ্চলগুলো বা যেখানে আমাদের পান চাষ খুব ভালো হয় বা মোটামুটি চাষবাসও খুব ভালো হয়, সেই সব জায়গায় লাগাতার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে যারা ধানের বীজতলা তৈরি করছিলেন তারা তো বীজতলা অনেকেরই নষ্ট হয়ে গেছে, এখনও পর্যন্ত তৈরি করতে পারেননি। আর সেই সঙ্গে সঙ্গে যারা পান চাষের সঙ্গে যুক্ত আছেন, পান চাষ করেন, তাদেরও কিন্তু নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে এগোতে হচ্ছে। কেউ নতুন চারা রোপণ করেছেন নিচু জায়গা থেকে, সেখানে কিন্তু তাদের বাগান হয়তো ডুবে গেছে, চারা পচতে শুরু করেছে এবং চারা বাঁচিয়ে রাখা সম্ভব কিনা সেটা কিন্তু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা বড় বাগান করছেন অনেক দিন ধরে, তাদের ক্ষেত্রেও নানা ধরনের সমস্যা হচ্ছে। গাছের কাণ্ড পচে যাচ্ছে, শিকড় পচে যাচ্ছে বা পচা জাতীয় যত ধরনের রোগ কিন্তু এই সময় আমাদের দেখা দিচ্ছে। এইসব বিস্তারিত জিনিস এই বর্তমান দিনে দাঁড়িয়ে কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত, কি কি ব্যবস্থা নেওয়া উচিত, সেগুলো নিয়ে কিন্তু আজকের এই পর্বে আলোচনা করব। নমস্কার, বাংলার পান চাষে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিডিওটা বেশি দীর্ঘ না করে চলুন ভিডিওটা মেন পর্বে আমরা চলে যাই। তো প্রথমত এই যে গাছের কাণ্ড পচে যাচ্ছে, তার কারণটা কি জানবো, কোন আবহাওয়াতে এটা হচ্ছে এবং তার পরবর্তীতে এর প্রতিকার কি রয়েছে। এই বর্তমান দিনে সবচেয়ে বেস্ট কি জিনিস ব্যবহার করলে বা কোন ওষুধ বা কোন পরিচর্যা করলে রোগটাকে মোকাবিলা করা যায়, সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আমরা জানি পান চাষে প্রচুর পরিমাণে কিন্তু জল লাগে এবং সেই জলটা গোড়াতে বেশিক্ষণ জমে থাকবে, সেই রকম পরিবেশে কিন্তু পান চাষ একদমই হবে না এবং পান গাছ অতিরিক্ত এই জলটাকে, জমে থাকা জলটাকেও সহ্য করতে পারে না। এপ্রিল মে এই সময় থেকে আমাদের যে অক্টোবর নভেম্বর পর্যন্ত যে আবহাওয়াটা চলে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে, তো এখানে দেখা যায় যে মাটির বাষ্পায়নের হার কিন্তু অনেকটা কম হয় এই সময়। যেহেতু মেঘলা আকাশ থাকে, মাঝে মধ্যে বৃষ্টি হয়, মাটি সবসময় ভিজে থাকে, ফলে গাছ যতটুকু নেওয়ার দরকার তার থেকে অত্যাধিক রস কিন্তু গাছের গোড়ায় জমা হচ্ছে। এর ফলে বিভিন্ন জায়গায় আমরা দেখব যে সেখানে ভাটিতে বিভিন্ন জায়গায় কাণ্ড হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে ধীরে ধীরে পরে কালো হয়ে পচে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাবে গাছটা ঠিক আছে, আগা থেকে পান হলুদ হয়ে খসে পড়ে যাচ্ছে। সেই গাছটাকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে গোড়ার দিকে কোনো জায়গায় বা এই পর্ব থেকে পরের পর্ব তার মধ্যবর্তী অংশটা গাছের কালো হয়ে যাচ্ছে। যাওয়ার পরে সেই জায়গায় থেকে পচন শুরু হয়ে গিয়ে গাছটা ধীরে ধীরে পাতা ঝরিয়ে মরে যাচ্ছে। তাই যে কোনো সময়ে এই পান গাছের আমরা পানের ডাঁটি না হলে পানের পাতা, সেগুলোকে আমরা ভাঙি এবং ভাঙার পরে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নিই না। ফলে এই যে জায়গাটায় আমরা পানটাকে ভাঙছি বা পানের গায়ে একটা ক্ষত তৈরি করছি, সেই ক্ষতটা কিন্তু যদি গাছের ইমিউনিটি ভালো থাকে, নর্মাল যে রোগের প্রভাবটা সেটা কিন্তু গাছ কিন্তু প্রতিরোধ করতে পারে, কিন্তু তার বেশি যখন হয়ে যাবে তখন কিন্তু গাছ আর প্রতিরোধ। দুর্বল যে গাছগুলো থাকে সেইগুলোতে প্রথমে এই আক্রমণটা লক্ষ্য পড়ে। যেহেতু এই ধরনের ছত্রাকগুলো বিশেষ করে জলবাহিত বা মাটিবাহিত হয়ে থাকে, তার বাগানটা এমনিতে ছাদ চারিদিকে ঘেরা, তার উপরে মেঘলা আকাশ এবং অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু এই সময় ছত্রাক বা ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটি অনেকটা বেশি হয়ে যায় অন্য সিজনের থেকে। এবারে যে গাছের ক্ষতগুলো তৈরি হয়ে গেছিলো, পান ভাঙা বা ডাঁটি ভাঙা, গাছ পরিষ্কার করা বা গাছে কোনো জায়গায় শিকড় আঘাত পেয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এই ছত্রাকটা কিন্তু প্রথমে আক্রমণ করবে। সেই সাথে সাথে কোনো কোনো জায়গায় ব্যাকটেরিয়াও আক্রমণ করতে পারে, করার ফলে এই কিন্তু পচনের সূত্রপাত হয়। এবারে মাটির উপরে অনেক সময় দেখা যায়, মাটির উপরে হতে পারে কোনো জায়গায় মাটির নিচে ক্ষত ছিল, সেখান থেকে ছত্রাকটা উপরের দিকে উঠে সেখানে ওরা আক্রমণ ঘটিয়েছে। তো ফার্স্ট অফ অল এটা কিন্তু জলবাহিত বা মাটিবাহিত ছত্রাকের কারণে কিন্তু এই রোগটা প্রথম লক্ষ্য পায়। রোগটা প্রথম লক্ষ্য করলে শিকড় বা গাছের কাণ্ড প্রথমে হলুদ হয়ে যাবে। যদি মাটির নিচে হয় হলুদ হয়ে গিয়ে সেখান থেকে পচন ধরিয়ে কালো হয়ে যাবে। যদি মাটির উপরে হয় তাহলে সেখানে কিন্তু কাণ্ডটা কালো হয়ে থাকবে এবং ধীরে ধীরে কাণ্ডের ফ্লোয়েম, জাইলেম সব, আগে তো ফ্লোয়েমটা খাবে কারণ ওর মধ্যে গ্লুকোজ থাকে, তারপরে জাইলেমটা নষ্ট করে ধীরে ধীরে ওই পচন ঘটিয়ে ওটা খেতে খেতে গাছটাকে মেরে ফেলবে এবং বাকি অংশগুলো ওরা খাওয়ার চেষ্টা করবে। এই হচ্ছে রোগের কারণ। এবারে এই রোগটাকে আমরা এড়াতে পারবো কিভাবে? রোগটাকে এড়াতে গেলে আমাদের বেসিক পরিচর্যাও দরকার আছে, তেমন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ওষুধ বাজারে আছে, সেগুলো কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। তো পরিচর্যার মধ্যে যখন আমরা দেখি যে অতিরিক্ত ভারী বর্ষণ হচ্ছে, মেঘলা আকাশ, তখন কিন্তু আমাদের ভাটি বা সাজাতে পেপার বিছোতে হবে। ভাটি বা সাজাতে আমাদের কোনো পেপার দিয়ে ঢেকে দিতে হবে। যেটা আমি অনেকবারই বলেছি যে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির হাত থেকে পুরানো বরজ কি নতুন বরজ সব জায়গাতে কিন্তু আমাদের পেপার ব্যবহার করতে হবে।
দ্বিতীয়ত যে ওষুধের যে ট্রিটমেন্ট রয়েছে, এই সময়ে কপার জাতীয় ছত্রাকনাশক, কপার থাকবে এইরকম ধরনের ছত্রাকনাশক খুব বেশি কার্যকরী হবে। সেখানে কপার অক্সিক্লোরাইড হতে পারে, কপার হাইড্রক্সাইড হতে পারে, বা চিলেটেড কপার হতে পারে, যেটা নীল কপার বা নীল সিইউ বলে আমরা বাজারে চিনি। তো এই ধরনের কপার থাকবে এইরকম ধরনের ছত্রাকনাশক কিন্তু বেশি কার্যকরী হবে, যেহেতু এরা কন্টাক্ট ফাঙ্গিসাইড আগে থেকেও প্রতিরোধ করে, এবং যেসব জায়গাগুলো এরা আক্রমণ করে ফেলেছে সেই জায়গাগুলোতেও কিন্তু খুব বিশেষ করে কার্যকরী এই বর্ষাকালে। তাই অন্য কোনো ছত্রাকনাশক বেশি ব্যবহার না করে মাসে অন্তত একবার কিংবা কোনো কোনো জায়গায় দুবার আমাদের কপার জাতীয় ছত্রাকনাশক যদি আমরা সয়েল অ্যাপ্লিকেশন করি, অর্থাৎ মাটিতে প্রয়োগ করে রাখি, তাহলে খুব ভালো হবে। এই সময় কিন্তু এই ছত্রাকনাশকগুলো একটু খরচা বেশি হবে, মাটিতে প্রয়োগ করলে ভালো। তো এই ওষুধগুলো আমাদের মোটামুটি স্প্রেও করে রাখতে হবে, মোটামুটি 7 থেকে 10 দিন অন্তর অন্তর, যদি ওয়েদারের সুযোগ বুঝে আমাদেরকে স্প্রে করতে হয়। এবং গোড়াতে অ্যাপ্লিকেশান হিসেবে আমাদের 15 থেকে 30 দিনে 15 দিন অন্তর দুবার, অথবা যদি পারা যায় মাসে একবার অন্তত সয়েল অ্যাপ্লিকেশান করে রাখতে হবে। তাহলে কিন্তু বাগানের বেটারমেন্ট পাওয়া যাবে, বা বাগানের যে রোগটা সেগুলোকে অনেকটা তাড়ানো যাবে, বা পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে এই রোগটা। তবে কিন্তু সর্বোপরি বলে রাখি, পেপার কিন্তু ব্যবহার করতে হবে। আর বাগানের জল নিকাশি ব্যবস্থা সেটাকে খুলে রাখতে হবে। বাগানে যদি অতিরিক্ত রস কন্ট্রোল না করতে পারেন, মাটি সবসময় ভিজে থাকে, তাহলে নিচের দিকে যে প্যান্ডেলের যে ঘেরা রয়েছে, নিচের দিকের যে আমাদের ঘেরা রয়েছে সেইগুলোকে একটু ফাঁকা করে দিতে হবে আলো বাতাস চলাচল করার জন্য। তাহলে কিন্তু আর একটু বেটার রেজাল্ট পাওয়া যাবে। তো আজকের পর্বটি এটুকুই ছিল, খুব অল্পের মধ্যে যতটুকু বোঝাতে পারলাম। তো আশা করি আপনাদের অনেকটা কার্যকরী হবে। যারা প্রথমবার এসে চ্যানেলে ভিডিওটি দেখছেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের চাষ যারা দেখতে ভালোবাসেন বা উপকার পেয়েছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।